এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার ফিরছেন খালেদা জিয়া। স্বাগত জানাতে বিএনপির ব্যাপক প্রস্তুতি। সংকটে হাল ধরবেন প্রত্যাশার নেতা কর্মীদের। যে কোনো সময়ের চাইতে আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করছি। একটি ডিসিপ্লিনের ভিতরে যাতে আমাদের নেতা কর্মীরা উপস্থিত হয়ে দুপাশে দাঁড়িয়ে যাতে আমাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানায়। কড়া নিরাপত্তা। যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেটাই আমাদের থাকবে। গাজীপুরে দুর্বৃত্তদের হামলায় আহত হাসনাত আব্দুল্লাহ। প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ, জড়িতদের ধরতে আলটিমেটাম। মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি জানান নিরাপত্তা উপদেষ্টা। মিয়ানমারের সাথে প্রক্সি ওয়ারে জড়াতে চায় না ঢাকা, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। সেই সংবাদ প্রতিষ্ঠানকে গুড়িয়ে দেওয়া তার প্রতি আপনার মব জাস্টিস প্রয়োগ করার চেষ্টা করা আমরা গণতন্ত্রের মানদণ্ড হিসেবে দেখতে পারি না এখনো। মব তৈরি করে মিডিয়া হাউস গুড়িয়ে দেওয়ার হুমকি গণতন্ত্রের ভাষা নয়, বলছে বিএনপি। গণমাধ্যম বন্ধ নয়, ভেতরের ফ্যাসিজমের বিরুদ্ধে এনসিপি। দুই উপদেষ্টার সাবেক এপিএস ও পিইউ দুর্নীতির অনুসন্ধানে নামল দুদক। সংস্থাটির নজরদারিতে এনসিপির বহিষ্কৃত নেতা তানভীর। বন্দরে জাহাজ প্রবেশে ভারত পাকিস্তান পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা। ক্ষমতা পাকাপোক্ত করতেই মোদির কাশ্মীর ষড়যন্ত্র, বলছে আল জাজিরা। এবং বিশ্বকাপ পর্যন্ত টি-20 অধিনায়ক লিটন দাস। আমিরাত ও পাকিস্তান সিরিজে 16 সদস্যের দল ঘোষণা, বাদ তাসকিন মিরাজ। স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 4 মাস পর মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মাতৃভূমিতে নামবেন তিনি। বেগম জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন দেশের সংকট উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিএনপি নেতারা। এদিকে দলীয় চেয়ারপারসনকে বরণ করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বিএনপি, আর নিরাপত্তা জোরদার করছে ডিএমপি। সাইফুল ইসলামের রিপোর্ট। 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেদিন দলের নেত্রীকে পথে পথে শুভেচ্ছা জানায় লাখো নেতাকর্মী। 4 মাস চিকিৎসা শেষে 5 মে লন্ডন থেকে রওনা দেবেন বেগম জিয়া। ঢাকায় পৌঁছাবেন মঙ্গলবার সকাল 10:30টায়। কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ফিরবেন তিনি। সঙ্গে আসবেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কুকুর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। গুলশানের বাসভবন ফিরোজাকেও প্রস্তুত করা হয়েছে। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত নেতাকর্মীরা শুভেচ্ছা জানাবেন আপসীন নেত্রীকে। মহানগর উত্তর বিএনপি থাকবে বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত। ছাত্রদল থাকবে লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত। যুবদল খিলক্ষেত থেকে হোটেল রেডিসন। মহানগর দক্ষিণ বিএনপি হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম। স্বেচ্ছাসেবক দল আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান। কৃষক দল বনানী কবরস্থান থেকে কাকলি মোড়। দলের চেয়ারপারসনের আগমনের খবরে উচ্ছ্বসিত সর্বস্তরের নেতাকর্মীরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের আবেগের নাম, বিএনপি নেতা কর্মীদের প্রাণের স্পন্দন। কাজেই পশুর প্রস্তুতি যে কোনো সময়ের চাইতে আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করছি। আমরা চেষ্টা করব যে বাঁধভাঙা মানুষের যে উপস্থিতি সেটা আমরা আটকাতে পারবো না, বাট আমরা চেষ্টা করব যে একটি ডিসিপ্লিনের ভিতরে যাতে আমাদের নেতাকর্মীরা উপস্থিত হয়ে দুপাশে দাঁড়িয়ে যাতে আমাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানায়, এই বিষয়টি আমরা অবশ্যই খেয়াল রাখবো। বিএনপি সিনিয়র নেতারা বলছেন, নানামুখী রাজনৈতিক সংকটের মধ্যে খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন দল ও দেশের জন্য গুরুত্বপূর্ণ। ম্যাডাম খালেদা জিয়া বাংলাদেশে অবস্থান করা, যে কোনো সংকটে তিনি জাতির সামনে দুটো কথা বলা, এটাও বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া, পুরো জাতির জন্যও অনেক বড় পাওয়া। যে কোনো সংকটে উনি কিন্তু ত্রাতার ভূমিকা পালন করেছেন। আবারও এই অসুস্থ শরীরে এই বিশ্রামে থাকা অবস্থায়ও তিনি বাংলাদেশে আছেন, এটাই বাংলাদেশের মানুষের জন্য সুখবর যে কোনো সংকটে তিনি আবার ত্রাতার ভূমিকা পালন করবেন। এদিকে ডিএমপি জানিয়েছে, বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত যাত্রাপথে বেগম জিয়ার নিরাপত্তা জোরদার করবে আইন শৃঙ্খলা বাহিনী। পরিকল্পিত যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেটাই আমাদের থাকবে।
যেহেতু আপনি বললেন যে অফিস সময়ে ইতিপূর্বে এরকম মুভমেন্ট যে হয় না তা না, আমরা সবকিছু মাথায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। 2018 সালে শেখ হাসিনা সরকারের আমলে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন বেগম জিয়া। কোভিড-19 মহামারীর সময় সরকার তাকে বিশেষ বিবেচনায় কারামুক্তি দেয়। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া স্থায়ীভাবে মুক্তি পান। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে নির্বাচিত সরকার দেখতে চায় সব দেশ, একই সঙ্গে রাশিয়া এই অঞ্চলের নিরাপত্তাহীনতা দেখতে চায় না বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে চান তারা। বিকেলে বিএনপির সঙ্গে বৈঠক করে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি লিদা। রোববার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সাথে বৈঠক করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন। বৈঠক শেষে জানা যায়, যেসব দেশের সাথে বাংলাদেশের অমীমাংসিত ইস্যু আছে তারা সবাই নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে। বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিবের নেতৃত্বে 3 সদস্য অংশ নেন। যাদের সাথে আমাদের বিভিন্ন ইস্যুগুলো আছে, আনরিজলভড আছে কিংবা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে, সেটা সরকারি লেভেলে বেসরকারি লেভেলে সব ক্ষেত্রে এগুলো একটা অপেক্ষায় আছে। তো তারা সবাই চাচ্ছে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে এই সিদ্ধান্তগুলো নিতে অনেক সহজ হয়ে যাবে। বিকেলে বিএনপির বৈঠক হয় জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি লিদারের সঙ্গে। সেখানে খালেদা জিয়ার স্বাস্থ্য, দেশে ফেরা এবং নির্বাচন নিয়ে আলোচনা হয়। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনের বিষয়ে জানতে চেয়েছে জাপান। বিনিয়োগ সহ নানা বিষয়ে নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে জাপান। তারা বাংলাদেশের জনগণের মতো তারাও মনে করছেন ম্যাডামের ফিরে আসাটা এই সময় একটি ভালো সময়। তো নির্বাচন সবাই যেভাবে অপেক্ষা করছে তারাও জানতে চাচ্ছে নির্বাচন কবে, এবং স্বাভাবিকভাবে নির্বাচনের উপর নির্ভর করছে সবার তো সিদ্ধান্তের ব্যাপার আছে, সেটা বিনিয়োগ হোক অন্যান্য স্টেক হোল্ডারদের। সুতরাং বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে, এটাই প্রত্যাশা সকলের। জাপানের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে বিস্তারিত বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তো তাদের তো আগ্রহ স্বাভাবিকভাবে আগামী দিনে যে নতুন সরকার আসবে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি আহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় 7টার দিকে গাজীপুর চান্দনা চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই হামলার ঘটনা ঘটে। হামলার পর একদল দুর্বৃত্ত তার গাড়ির পেছনে দৌড়াতে থাকে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। আর এদিকে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন গাজীপুর এনসিপির নেতাকর্মীরা। হামলাকারীদের গ্রেপ্তারে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন তারা। নিষিদ্ধ ছাত্রলীগের সংগঠনের কর্মীরা অতর্কিতভাবে হাসনাত আব্দুল্লাহর উপর আক্রমণ করেছে। যারা আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের উপরে অতর্কিত হামলা করে তাকে আহত করেছে, তার গাড়ি ভাঙচুর করেছে, দ্রুত সময়ের মধ্যে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসা। এই হামলার যদি আজকে রাতের ভিতরে চিহ্নিত সন্ত্রাসীদেরকে আইনের আওতায় না আনা হয়, আমরা ছাত্র জনতা আগামীকালকে বড় কর্মসূচি দিতে বাধ্য হব। মানবিক করিডোর ইস্যুতে কোনো চুক্তি বা সমঝোতা করেনি বাংলাদেশ, এমন তথ্য জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি বলেন, এ নিয়ে অপতথ্য ছড়ানো হচ্ছে। মিয়ানমারের জান্তা ও আরাকান আর্মির এই সংঘাতকে সুযোগও মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা। রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন তারা। মিয়ানমারের রাখাইনে গৃহযুদ্ধ থেকে বাঁচতে সীমান্ত পেরিয়ে নতুন করে গড়ে প্রতিদিন 30 জন রোহিঙ্গা ঢুকছে বাংলাদেশে। টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত স্বজনদের কাছে আশ্রয় নিচ্ছেন তারা। সব মিলে নতুন প্রবেশের সংখ্যা লাখ ছাড়িয়েছে। রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমার ছাড়াও আন্তর্জাতিক মহলে ধর্ণা দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যে নতুন করে আলোচনায় বাংলাদেশে জাতিসংঘের মানবিক করিডর ইস্যু।
এমন পরিস্থিতিতে রবিবার রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বিইউপিতে সেমিনারের আয়োজন করে সশস্ত্র বাহিনী বিভাগ ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস। ওপেন ফোরামে খোলামেলা আলোচনা করেন বক্তারা। When you talk about the outlining stability in the scenario of Rakhine State, to also include Rohingya repatriation as a part of 5-point plan. পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধাবস্থা স্বাভাবিক না হলে প্রত্যাবাসনের আশা নেই, যদিও এই সংঘাতকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ মনে করেন তিনি। In any future dispensation, when the dust settles, our economy is going to call the shots as regards the situation and the state of affairs in the Rakhine State. So they are a part. And it would be naive to think that they will just spend their life peacefully in the camps, waiting for the relief to arrive and having a little food and a little shelter. জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান জানান, মানবিক করিডোর ইস্যুতে কোনো চুক্তি বা সমঝোতা করেনি বাংলাদেশ। We have not discussed humanitarian corridor. We have no agreement on humanitarian corridor. We have no agreement on anything yet with the parties. Corridor has got specific connotations. He used the term humanitarian channel, which is completely different. যুক্তরাষ্ট্রের হয়ে বাংলাদেশ মিয়ানমারের সাথে কোনো প্রক্সি যুদ্ধ করবে এমন বিষয় গুজব বলেও দাবি করেন তিনি। On top of this, if we are arranging a proxy war in favor of US, why China has been helping us in meeting with bundles of Myanmar government and other stakeholders? Do you expect the Chinese to shoot themselves? Or they're stupid? সেমিনারে কূটনীতিক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিদেশি সামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর কর্মকর্তা এবং রোহিঙ্গা বিষয়ক বিশেষজ্ঞরা তুলে ধরেন তাদের মতামত। And what was the reaction from Myanmar? Nothing about this. So proxy. We only make one point. মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। সংবাদ পছন্দ না হলে প্রতিষ্ঠানকে মব তৈরি করে গুড়িয়ে দেওয়ার হুমকি কোনো গণতান্ত্রিক কর্মকাণ্ড নয়, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর গণমাধ্যম বন্ধ নয়, ভেতরের ফ্যাসিজমের বিরুদ্ধে এনসিপি, এমন মন্তব্য করেছেন দলটির প্রধান নাহিদ ইসলাম। রোববার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তারা। পতিত সরকারের দমনপীড়ন, হামলা মামলায় ক্ষতবিক্ষত হয়েছে গণমাধ্যমও। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক নেতাকর্মীদের ওপর চলে নির্যাতন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সম্পাদক পরিষদের আলোচনায় এসব কথা বলেন রাজনীতিবিদরা। রাষ্ট্র এমন কোনো আইন করার কথা না যেখানে সংবিধানের মৌলিক যে অবস্থান যে গণমাধ্যম স্বাধীন থাকবে সেখানে তার কোনো রকম পথ রোধ করতে পারে। এখন পর্যন্ত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সাংবাদিকদের বিরুদ্ধে, মিডিয়া কর্মীদের বিরুদ্ধে যত মামলা করা হয়েছিল সেই মামলাগুলো অনেক তো আছে এখন পর্যন্ত। গণমাধ্যম ছাড়া গণতন্ত্র চর্চা সম্ভব নয় বলে আলোচনায় উল্লেখ করেন বক্তারা। মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীর দাবি, কথা বলা, লেখা ও প্রশ্নের স্বাধীনতা না পেলে গণমাধ্যম মুক্তির স্বাদ পাবে না। গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে, আমাদের কথা বলতে দিতে হবে, লিখতে দিতে হবে। আমরা আবার এটাও বলতে হবে যে আমরা হঠকারিতা চাই না। যে সাংবাদিক দোষী, যে সাংবাদিকের হওয়া উচিত, পানিশমেন্ট হওয়া উচিত, আমরা সরকারের পক্ষে থাকবো। কিন্তু খামাখা মাস আকারে সাংবাদিকদের বিরুদ্ধে এই আক্রমণ, আমি মনে করি এটা স্বাধীন সাংবাদিকতার বিরাট একটা পরিপন্থী ব্যাপার। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণমাধ্যম থেকে ফ্যাসিবাদ দূর করতে স্পষ্ট রূপরেখা প্রয়োজন। কোনো গণমাধ্যম বন্ধ করার পক্ষে আমরা কখনোই বলি নাই, বরং বিভিন্ন সময় যখন এই আলোচনাগুলো এসেছে আমরা গণমাধ্যমের পক্ষে থেকেছি। কিন্তু একই সাথে গণমাধ্যমে যে বিগত সময়ের ভূমিকা বা গণমাধ্যমের ভিতরে যে নানান ফ্যাসিবাদী প্রবণতা, সেটার বিরুদ্ধে আমরা কখনো কখনো বলেছি। কিন্তু এই বলা মানে এই না যে আমরা মুক্ত গণমাধ্যমের বিপক্ষে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ পছন্দ না হলে মব তৈরি করে সে প্রতিষ্ঠানে আক্রমণ চালানোর চেষ্টার সমালোচনা করেন। পছন্দ না হলে সেটা সম্পর্কে কথা বলা সব ঠিক আছে, কিন্তু সেই সংবাদ প্রতিষ্ঠানকে উড়িয়ে দেওয়া
গুড়িয়ে দেওয়া, তার প্রতি আপনার মব জাস্টিস প্রয়োগ করার চেষ্টা করা, এইগুলোকে অবশ্য আমরা আমাদের সেই পুরনো মানুষেরা আমরা গণতন্ত্রের মানদণ্ড হিসেবে দেখতে পারি না। এখন আমাদের মধ্যে তো আপনার প্রচারণা চালা হয় যে আমরা কি সংস্কারের বিরুদ্ধে। আমরা আমাদের অনেক আপত্তি সত্ত্বেও আমরা কেয়ারটেকার গভর্নমেন্টকে আমরা সংবিধানে নিয়ে এসেছি, এগুলো বাস্তবতা। তো শুধু ওই বাস্তবতা থেকে অযথা আমাদেরকে আবার আপনার প্রশ্নবিদ্ধ করে অন্য পথে দেখানোর চেষ্টা করা, এটার পেছনে কিছু রাজনৈতিক উদ্দেশ্য থাকলেও থাকতে পারে। গণমাধ্যমের স্বাধীনতায় বিএনপি সবচেয়ে বেশি কাজ করেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকব। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। সরকার পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের জেলে আটক রাখছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহরিন তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে এই অভিযোগ করেন তিনি। অভিযোগ করেন নির্বাচন আয়োজন নিয়ে সরকার জনগণের সাথে টালবাহানা করছেন। বলেন অন্তর্বর্তী সরকারের কেউ কেউ নির্বাচন চায় না। এ সময় রাখাইনে মানবিক করিডোর বিষয়ে সরকারের সিদ্ধান্তে কড়া সমালোচনা করেন বিএনপির এই শীর্ষ নেতা। জামাতের নেতা আবু তাহের ভাই, ডক্টর তাহের ভাই এবং আরো অন্যান্য নেতারা যারা রেহাই পেয়েছেন, আজকে শাহরিয়ার ইসলাম তুহিন সে কেন রেহাই পাবে না? আওয়ামী দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে এসে মাঝে মাঝে ব্যাঙের মতো পানির উপরে মাথা তুলে চিৎকার করছেন বা কোনো কাজ করছেন। এই লোকগুলো প্রশাসনে আছে, ওরা অবাধ সুষ্ঠু নির্বাচন, ওরা গণতান্ত্রিক প্রতিষ্ঠান করতে দেবে না বলেই নানা ধরনের চক্রান্তের বেড়াজাল নির্মাণ করছে। দুই উপদেষ্টার সাবেক এপিএস, পিইউ এবং এনসিপি নেতা সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে সংবাদ সম্মেলনে এই কথা জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়া এদিন দুর্নীতির অভিযোগে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও সাবেক এমপি মোর্শেদ আলমের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর অন্যদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। সীমাহীন ঘুষ ও তদবির বাণিজ্যের অভিযোগে গত 22 এপ্রিল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবীকে। এরপরই অভিযুক্তদের দুর্নীতির খোঁজে গোয়েন্দা অনুসন্ধানে নামে দুদক। ক্ষমতার অপব্যবহার পূর্বক এবার মোয়াজ্জেম হোসেন ও তুহিন ফারাবীর বিরুদ্ধে প্রকাশ্যে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। একই সাথে দুর্নীতির অভিযোগ ওঠায় জুলাই আন্দোলনের পটভূমি থেকে উঠে আসা নতুন রাজনৈতিক দল এনসিপির সাময়িক বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। দুজন উপদেষ্টা যে এপিএস, পিএস এবং আরও একজনের সমন্বয়কের সাবেক সমন্বয়কের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম চলমান ছিল এবং সেই গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে জমি ক্রয়ে কারসাজির মাধ্যমে প্রায় 3 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম ও তার ছেলে সাইফুল আলমের বিরুদ্ধে মামলা করেছে দুদক। জনাব মোর্শেদ আলম, সাবেক চেয়ারম্যান, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড; জনাব সাইফুল আলম, সাবেক ব্যবস্থাপনা পরিচালক, বেঙ্গল কনসেপ্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেড বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি মাধ্যমে 2,86,00,000 টাকারও বেশি মূল্যের অর্থ আত্মসাতের অপরাধে তাদের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হবিগঞ্জ 4 আসনের সাবেক এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমনের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। তিস্তা পানির ন্যায্য হিস্সা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে গণপদযাত্রা ও সমাবেশ করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। সমাবেশ থেকে নেতারা পানির ন্যায্য হিস্সা আদায়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। রেজল করিম মানিকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
রোববার বিকেলে নগরীর শাপলা চত্বরে তিস্তা নদী রক্ষা আন্দোলনের গণপদযাত্রা অনুষ্ঠিত হয়। সেখানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে তিস্তা বেষ্টিত 5 জেলার হাজারো মানুষ অংশ নেন। সমাবেশ শুরুর আগে তিস্তা পাড়ের বিভিন্ন জেলার মানুষজন আলাদা আলাদা মিছিল নিয়ে উপস্থিত হন শাপলা চত্বরে। সমাবেশ শেষে শুরু হয় গণপদযাত্রা। এই গণপদযাত্রা শুরু হয়ে নগরীর প্রধান 4 কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় জিলা স্কুলের সামনে। দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান পদযাত্রায় অংশ নেওয়া বিএনপি নেতাকর্মীরা। আমাদের এই আন্দোলনের মাধ্যমে অবশ্যই আমরা আমাদের প্রাপ্য এবং ন্যায্য দাবি আদায় করবই। আমাদের যতক্ষণ না এই তিস্তা মহা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ততক্ষণ আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিস্তা পাড়ার লোক আমাদের বক্তব্য একটাই, আমরা যেভাবে হোক আমরা এবার তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন আমরা করে ছাড়বো। তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক জানান, যতদিন পর্যন্ত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে না ততদিন আন্দোলন চলবে। আমরা মনে করি যে আজকেরও কর্মসূচির পরেও যদি সরকার এখানে গুরুত্বটা নেন তাহলে ভবিষ্যতে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আর বিএনপির শীর্ষ নেতা মির্জা আব্বাস বলেন, ভারত পানিকে মারণাস্ত্র ও যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা পৃথিবীর আর কেউ করেনি। আরেক নেতা শামসুজ্জামান দুদু বলেন, পানি দিতে হবে, এই জায়গায় কোনো আপোষ নেই। আমি বিশ্বাস করি এই দাবি, এই পানির ন্যায্য হিস্সা ইনশাআল্লাহ আমরা আদায় করে ছাড়ব। পানি দিতে হবে, এই জায়গায় কোনো আপোষ নাই। আছে আছে আছে। উত্তরে 2 কোটি মানুষের জীবন রেখা এই তিস্তা নদীটি রক্ষায় আন্দোলন করে যাচ্ছে বিভিন্ন সংগঠন। তাদের দাবি, দ্রুত তিস্তা খনন ও মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংস্কার কাজ দ্রুত শেষ করে ডিসেম্বরের জাতীয় নির্বাচনের আহ্বান জানিয়েছে 12 দলীয় জোট। এদিকে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির। রোববার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এমন অবস্থান জানিয়েছেন দলগুলো। দুটি বৈঠকেই রাষ্ট্রীয় স্বার্থে সব দলকে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। ব্যবসায়ীদের খরচ কমাতে চায় অন্তর্বর্তী সরকার। আগামী বাজেটে এর ছাপ থাকবে। কমানো হবে কর, পরিবেশ হবে আরও ব্যবসা বান্ধব। রোববার দুপুরে রাজধানীতে এক বাজেট আলোচনায় এসব কথা জানান এনবিআর চেয়ারম্যান। অন্যান্য বক্তারা বলেন, বিদেশি বিনিয়োগ বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই বিমান বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী। এদিকে রাজস্থান সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটকের দাবি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ-এর। এর মধ্যে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় দুদেশের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভারতের পর এবার পাল্টা জবাবে পাকিস্তানও তাদের বন্দরে নয়াদিল্লির জাহাজ প্রবেশ বন্ধ করে দিয়েছে। পেহেলগাম ইস্যুতে টানা 10 দিনেও কমেনি ভারত পাকিস্তান উত্তেজনা। কাশ্মীর সীমান্ত থেকে প্রতিদিনই আসছে দুদেশের সেনাদের সংঘাতের খবর। শনিবার রাতেও ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এলওসির বিভিন্ন সেক্টরে। টানা 10 রাত এমন সংঘাতের ঘটনা ঘটলেও এই ঘটনাকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সংঘর্ষ বলে জানায় গণমাধ্যমগুলো। সংঘাতের কয়েক ঘন্টা আগে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে বিএসএফ। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, এ ঘটনার প্রতিক্রিয়াতেই কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে পাকিস্তানি সেনারা। আটক হওয়া পাকিস্তানি রেঞ্জারের পরিচয় প্রকাশ করা হয়নি এখন পর্যন্ত, যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসলামাবাদ।
এদিকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধময় পরিস্থিতিতে বিমান বাহিনী প্রধান এপি সিং এর সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীর সাথে আলাদা বৈঠক সারেন তিনি। পাকিস্তানের সঙ্গে চলমান এই উত্তেজনায় 24 ঘন্টারও কম সময়ের মধ্যে এই দুই প্রতিরক্ষা বাহিনীর প্রধানদের সঙ্গে মোদীর বৈঠক নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে আলোচনা। উত্তেজনার পারদ আরো চড়ে যখন ভারত পাকিস্তানি জাহাজ নিষিদ্ধ করে। এর পাল্টা জবাবে পাকিস্তানও তাদের বন্দরে ভারতীয় জাহাজ প্রবেশ বন্ধ করে দিয়েছে। আফরিন মৌ, নিউজ 24। আগামী বছরে টি-20 বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পেলেন লিটন দাস। সামনে আরব আমিরাত ও পাকিস্তান সিরিজ। এই দুই সিরিজে লিটনের ডেপুটি শেখ মাহেদি। ঘোষণা হয়েছে 16 সদস্যের দল। আর বাদ পড়েছেন তাসকিন মিরাজ, আফিফ, রিপন ও নাসুম। এদিকে ফিরেছেন শান্ত ও তাওহিদ হৃদয়। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।